আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের পরীক্ষা তো চলেই এসছে, ফার্স্ট ক্লাস টেস্ট পরীক্ষা। সো আমার ইংলিশ পরীক্ষাটা 26শে নভেম্বর, এবং আমাদের সিলেবাসে রয়েছে মডিফায়ার, প্রোনাউন রেফারেন্সিং এবং ফ্লোচার্ট তৈরি করা। ঠিক আছে, সো প্রোনাউন রেফারেন্সিং এবং মডিফায়ারের উপরে তো ক্লাস নেওয়া হয়েছে। ফ্লোচার্টও আমরা প্রতি ক্লাসে কিছু কিছু করে শেখার চেষ্টা করেছি। যেহেতু তোমাদের জন্য টপিকটা নতুন, এজন্য আমরা আজকেও ফ্লোচার্টের উপরে বেশ কিছু কয়েকটা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব আজকে। ফ্লোচার্ট করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমি আগেও বলেছি নিয়মগুলো, যে বক্স ইজ মাস্ট। নো বক্স নো মার্কস, বক্স ছাড়া কিন্তু মার্কস হবে না। প্রথম বক্সটিতে তোমাদের জন্য একটি বক্স করেই দেয়া থাকবে, এবং আরও 5টি বক্স, তোমাদেরকে টোটাল 6টা বক্স তোমরা তৈরি করবে। এবং খাতায় কিভাবে তৈরি করবে, স্কেল ধরে একেবারে সবগুলো বক্স সমান করে সুন্দর করে তৈরি করবে। আমি প্রথম দিনই তোমাদেরকে একটা ফ্লোচার্ট খাতায় কিভাবে লিখতে হয় সেভাবে লিখে একটা ছবি দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এবং 6টা বক্স খুব সুন্দর করে একই সাইজে এক পেজে সুন্দর করে করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে যখন আমরা ফ্লোচার্ট করব, যেহেতু হচ্ছে কোনো নির্দিষ্ট একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে একাধিক মানে বক্সগুলোর মধ্যে আমরা একটা সিকোয়েন্স বজায় রেখে মানে শর্ট নোটগুলো তৈরি করি, এবং আমাদের কাজ হচ্ছে, এবং সেখানে অ্যারো চিহ্ন দেওয়া থাকে, অ্যারো সাইন দিয়ে স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলোকে উপস্থাপন করি। সো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমাকে প্রশ্নটা দেখতে হবে। প্রশ্ন দেখে আমরা আমরা দেখব যে ফ্লোচার্টের পরের অংশটুকু কি আছে। প্রথমে থাকবে যে বেসড অন ইউর রিডিং প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস। হ্যাঁ, ফ্লোচার্ট শোয়িং দ্য, এরকম করে থাকবে। হ্যাঁ, সো ফ্লোচার্ট শোয়িং দ্য, এইখান থেকে আমরা হচ্ছে এখান থেকে পরের অংশটা হলো আমাদের প্রশ্ন, আসলে যে বিষয়টাকে কেন্দ্র করে আমাকে ফ্লোচার্টগুলো তৈরি করতে হবে, মানে শর্ট নোটসগুলো তৈরি করতে হবে। সো শোয়িং দ্য এর পরের অংশটুকু, শোয়িং দ্য ডিরেক্টিভস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেভ দ্য দেন পাকিস্তানি রুলার্স, তিনি কি কি ডিরেক্টিভস দিয়েছিলেন পাকিস্তানি রুলারদেরকে, সেই বিষয়টা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। সো যখন আমরা প্যাসেজটা পড়ব, এই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে প্যাসেজ থেকে ওই যে লাইনগুলো থেকে আমরা ক্লু নিব, ফ্লু চার্ট তৈরি করব বা শর্ট নোট তৈরি করব, সেখানে আমরা হচ্ছে মার্ক করব, আইডেন্টিফাই করব বা পেন্সিল দিয়ে মার্ক করার চেষ্টা করব। ঠিক আছে, এবং ফ্লু চার্টের একটা মজার ব্যাপার হচ্ছে যে প্রথম যে বক্সটি থাকবে সেই বক্সটি দিয়ে আমরা হচ্ছে মানে বক্সটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের বাকিগুলো কিভাবে করতে হবে। প্রথম বক্সটি যদি নাউন ফ্রেজ দিয়ে শুরু থাকে, মানে নাউন দিয়ে শুরু থাকে, সেক্ষেত্রে বাকি 5টি বক্সও আমাদেরকে নাউন দিয়েই পূরণ করার চেষ্টা করতে হবে। যদি প্রথম বক্সটিতে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, বাকিগুলো প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। পাস্ট পার্টিসিপল থাকলে বাকিগুলো পাস্ট পার্টিসিপল করতে হবে। আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে করেছি নেলসন ম্যান্ডেলার যে এটা ছিল। ঠিক আছে, তারপরে ধরো জিরান্ডিয়াল ফ্রেজ যদি থাকে, ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইভাবে যদি থাকে, বাকিগুলো আমাদেরকে একই প্যাটার্নে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সো চলো আমরা এখানে একটা প্র্যাকটিস আছে, আমরা একটু দেখি। তোমাদের লেসন 1-এ আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ভাষণটা, সেটা নিয়ে। 7ই মার্চের ভাষণের উপরে আমরা যে ক্লাসটা করেছিলাম লাস্ট ক্লাস, সেই ক্লাসেও কিন্তু আমরা নাউন ফ্রেজ দিয়ে ফ্লোচার্ট করেছিলাম, তাই না? যে ব্যাকগ্রাউন্ড অফ লিবারেশন ওয়ার, সেখানে ছিল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, 6 পয়েন্ট মুভমেন্ট, ম্যাথস মুভমেন্ট। ঠিক আছে, সো সেগুলো ছিল নাউন ফ্রেজ, সবগুলো আমরা নাউন দিয়েই পূরণ করার চেষ্টা করেছি। সো এখানে আমাদের আছে, দেখো তোমাদের বইয়ের 69 নাম্বার লাইন থেকে শুরু হয়েছে এই প্যাসেজটা। সো আমাদের যেহেতু প্রশ্নে প্যাসেজ দেয়া থাকবে, যে প্যাসেজ থেকে আমরা প্রশ্নের উত্তর করব। হ্যাঁ, সো এই প্যাসেজে দেখো, এখানে বলেছিলাম আমরা যে বঙ্গবন্ধু পাকিস্তানি রুলারদেরকে কি কি ডিরেক্টিভস দিয়েছিলেন। সেখানে তার প্রথম যে ডিমান্ডটা ছিল, সেটা ছিল লিসেনিং টু হিজ ডিমান্ডস, তার ডিমান্ডসগুলো শোনা। ঠিক আছে, সো এখানে দেখো আমরা যখন প্যাসেজে যাব, তখন আমরা খুঁজবো যে এই যে অংশটুকু, হ্যাঁ, এই যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আছে অংশটুকু, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা কোথায় আছে
সেটা আমাদেরকে দেখতে হবে। সো আমরা দেখো প্রথম দিকে কিন্তু নেই। দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড রাউন্ড টেবিল কনফারেন্স দ্যাট উড মিন ওয়ার্ডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড although you have called the assembly into session you all have to listen to my demand first। হ্যাঁ, এখানে দেখো শুরু হয়েছে যে তার ডিমান্ডগুলো প্রথমে শুনতে হবে, ঠিক আছে। সো এই অংশটা এখান থেকেই কিন্তু আমরা নেওয়া শুরু করেছি, যে লিসেনিং টু হিজ ডিমান্ডস। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপরে অবজেক্ট যখন হয় তখন সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সো আমাকে বাকিগুলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এর প্যাটার্নেই করতে হবে। দেখো আমরা প্রত্যেকটাতে করেছি ভার্ব আইএনজি যুক্ত করে অবজেক্ট দিয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল তারপরে অবজেক্ট, ঠিক আছে, এভাবে করেছি। সো এখানে দেখো এই লিসেনিং টু হিজ ডিমান্ডস, সো এখানে এটা ছিল প্রথম, ইউ অল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট। তার ডিমান্ডকে প্রথমত শুনতে বলেছে, তাই তো। সো লিসেনিং টু, এখন এখানে মাই ছিল যেহেতু ওখানে বঙ্গবন্ধু কি বলছে এই জন্য আমরা হিজ ডিমান্ডস দিয়েছি, লিসেনিং টু হিজ ডিমান্ডস। সো এখানে দেখো ভার্ব নিয়েছি আমরা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। তারপরে আছে দেখো, সো আমরা এখান থেকে শুরু করব। সো আমরা ধরে নিব যে সিকোয়েন্সটা এখান থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, তো সেকেন্ডটা ছিল উইথড্রয়িং মার্শাল ল। এখানে দেখো ইউ অল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, মার্শাল লকে উইথড্র করতে হবে। সো এখানে সামরিক আইন যেটা ছিল সেটা উইথড্র করতে হবে। সো এখানে দেখো টু উইথড্র, হ্যাঁ, টু হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এই ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমাদের যেহেতু প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তর করতে হবে, সো আমরা এই ভার্বটাকে আইএনজি করে দিলাম, উইথড্রয়িং মার্শাল ল। তারপরে দেখো ইউ হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস। সো এখানে আমরা নিয়েছি এই যে রিটার্নিং আর্মি পার্সোনাল টু ব্যারাকস। সো এখানে টু রিটার্ন, এখানে টু রিটার্নের পরিবর্তে আমরা মানে রিটার্ন ভার্বটার সাথে আইএনজি যুক্ত করেছি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আমাদের কিন্তু এখানে সব প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা, আবার এখানে যতগুলো দেয়া আছে সবগুলো কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে যদি করতে বলা হতো, টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট, টু উইথড্র মার্শাল ল, টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস, হ্যাঁ, টু ইনভেস্টিগেট দ্য ওয়ে অফ পিপল হ্যাভ বিন মার্ডার্ড, হ্যাঁ, টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস। এটা যদি ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে থাকতো, এখানে তো সরাসরি দেয়া আছে এই জন্য হয়তো ইনফিনিটিভ দেয়নি, আমি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে করেছি। সো ইনফিনিটিভ যদি থাকতো তাহলে খুব সহজেই আমরা এখান থেকে সরাসরি তুলে দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। দেখো সো এই সেম ওয়েতে আমরা পরেরগুলোও করেছি, ইনভেস্টিগেটিং দ্য ইনসিডেন্টস অফ ম্যাস কিলিং, ট্রান্সফারিং পাওয়ার টু দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ, গিভিং বেঙ্গলি পিপল দেয়ার লিগাল রাইটস। সো এইগুলো ছিল বঙ্গবন্ধুর ডিমান্ড যে হ্যাঁ আমাদেরকে এগুলো দিতে হবে, ঠিক আছে। সো এখানে দেখো এই প্যাসেজ থেকে একদম সব হুবহু সুন্দর করে তুলে দিলেই কিন্তু আমরা করে ফেলতে পারছি, ঠিক আছে। এই প্যাসেজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমরা আরেকটা ফ্লোচার্ট করব। দেখো এখানে বঙ্গবন্ধু এই কথাগুলো বলেছিলেন পাকিস্তানি রুলারদের, হ্যাঁ, তো ওনার আরেকটা ছিল, বঙ্গবন্ধু কিন্তু বাঙালিদের উদ্দেশ্যেও কিছু বলেছেন, তাদেরকেও ইনস্ট্রাকশনস দিয়েছেন, তাই না। সো এই প্যাসেজটারই প্রথম অংশে ছিল পাকিস্তানিদের জন্য তার কিছু তার ডিমান্ডস ছিল কিছু, এবং প্যাসেজের শেষের অংশে তিনি বাঙালিদের কিছু ইনস্ট্রাকশনস দিয়েছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে তিনি বলেছিলেন যে গভর্নমেন্ট যত ইনস্টিটিউশনস আছে, এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে, ম্যাজিস্ট্রেসি যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। সো এখানে সেইরকমই নিয়েছি আমরা, এখানেও আমরা দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করেছি, শাটিং ডাউন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, হ্যাঁ, শাটিং ডাউন এডুকেশনাল ইনস্টিটিউশনস। এখানে দেখো আছে এই যে কি কি বন্ধ, আচ্ছা এই অংশটুকু হয়তো কেটে গেছে, কিন্তু তোমাদের প্যাসেজে আছে, শুরুই হয়েছে এখান থেকে, তারপর থেকে আমরা অপশনগুলো নেওয়া শুরু করব। সো এখানে ছিল যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো বন্ধ থাকবে, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো বন্ধ থাকবে, এক্সেম্পটিং রিক্সা ট্রেনস অ্যান্ড লাঞ্চেস ফ্রম স্ট্রাইক। আচ্ছা স্ট্রাইকের মধ্যে অনেক কিছু ছিল, ধর্মঘট চালু ছিল বলেছেন, ধর্মঘট চালু ছিল কিন্তু এই ধর্মঘট থেকে অব্যাহত থাকবে হচ্ছে রিক্সা, তারপরে লঞ্চ, এই ট্রেন, এগুলো হচ্ছে মানে ইসের থেকে অব্যাহত থাকবে আর কি, স্ট্রাইক থেকে, কারণ যারা গরিব মানুষ আছে তাদেরকেও তো চলতে হবে, হ্যাঁ, এই জন্য
তিনি বলেছিলেন এই যে টু স্টেট মাই পিপলস ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, অল আদার থিংস উইল বি এক্সামটেড ফ্রম জেনারেল স্ট্রাইক ফ্রম টুমরো। হ্যাঁ, তো উনি যারা দরিদ্র তাদের কথা চিন্তা করে এই যে রিক্সা, ট্রেন, তারপর লঞ্চ এগুলোকে অ্যালাউ করেছিলেন মুভ করার জন্য। হ্যাঁ, কিন্তু এই যে সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনস এগুলো বন্ধ থাকবে, এগুলো ছিল। অন দ্য 20th এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, এবং তিনি 28 তারিখের মধ্যে তার এমপ্লয়ীদেরকে স্যালারি কালেক্ট করতে বলেছিলেন। এই যে ড্রয়িং স্যালারিজ অন দ্য 28th, হ্যাঁ 28 তারিখের মধ্যে স্যালারি ড্র করতে বলেছেন। তারপরে ওনার এই মানে 7 মার্চের ভাষণের ইম্পর্টেন্ট যে পার্টটা, সেখানে বলেছিলেন দেখো, যদি আর একটা মানে যদি স্যালারি পেইড না করা হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আরেকটা বুলেট ছোড়া হয়, ইফ মাই পিপল আর শুড ডেথ অ্যাগেইন, যদি আর একটা মানুষ মারা যায়, আই রিকোয়েস্ট অল অফ ইউ কনভার্ট এভরি হাউস ইন্টু আ ফোর্ট, কনভার্ট করতে বলছে প্রত্যেকটা হাউসকে দুর্গে। হ্যাঁ, কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলেছে। সো এখানে কনভার্ট হলো ভার্ব, যেহেতু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করছি এই জন্য দেখো হচ্ছে কনভার্টিং এভরি হাউস ইন্টু আ ফোর্ট, তিনি প্রত্যেকটা হাউসকে দুর্গে রূপান্তর করতে বলেছেন। কনফ্রন্টিং দ্য এনিমি উইথ হোয়াট এভার দে হ্যাভ, শত্রুকে মোকাবেলা করতে বলেছেন তাদের যা কিছু আছে তাই নিয়ে। সো এই যে দেখো এখান থেকে আমরা দুইটা লাইন নিয়েছি, এখানে ছিল কনফ্রন্ট, কনফ্রন্টের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, এবং কনভার্টের সাথে আইএনজি যুক্ত করেছি, করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করে আমরা এইগুলোর অ্যান্সার করার চেষ্টা করেছি। ঠিক আছে, সো আমরা যদি আমার প্যাসেজের প্রথম অংশটা যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু থাকে, পরেরগুলো আমাকে এভাবেই করতে হবে। যদি পাস্ট পার্টিসিপল দিয়ে থাকে, পাস্ট পার্টিসিপল দিয়ে করতে হবে। যদি ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এভাবে এই প্যাটার্নে যদি থাকে তাহলে আমাকে সেইভাবেই করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা দেখো আমরা শুরু করেছি সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে, এবং কোনো ফুল স্টপ নাই কিন্তু। ঠিক আছে, এবং আমরা কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারবো না, কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, এবং বাক্যের শুরুতে কোনো মানে এই বাক্যাংশগুলোর শুরুতে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম বেসিক ব্যাপার। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা করার চেষ্টা করেছি যে নেলসন ম্যান্ডেলা থেকে, মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য মিশন অর কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা টু গেট রিড অফ অ্যাপার্থেইড। এই যে বর্ণ বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি তার কি কি মিশন ছিল, তার কন্ট্রিবিউশনগুলো কি কি ছিল। হ্যাঁ, তো এটা যদি আমরা দেখি, এখানেও আমরা প্রথমেই দিয়েছি টু গাইড সাউথ আফ্রিকা, তার প্রথম মিশন ছিল সাউথ আফ্রিকাকে গাইড করা। ঠিক আছে, সো এটা যদি আমরা দেখি একেবারে প্যাসেজের শুরুতেই আমাদের আছে এটা, তাই না? তো প্যাসেজের শুরুতে যেহেতু আছে, বাকিগুলো এরপর থেকে আস্তে আস্তে নিয়ে আমরা করে ফেলতে পারবো। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তিনি তার কন্ট্রিবিউশনগুলো কি কি ছিল বা লক্ষ্যগুলো কি কি ছিল। তো প্রথমেই আছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থেইড। আচ্ছা, সো এখানে আমরা যেহেতু আছে টু গাইড সাউথ আফ্রিকা, হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে শেকলস অফ অ্যাপার্থেইড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। হ্যাঁ, তিনি মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো আমরা এখানে লিখতে পারি যে টু এস্টাবলিশ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। হ্যাঁ, তারপরে আমরা লিখতে পারি টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটাও কিন্তু হয়। হ্যাঁ, তারপরে তিনি চেয়েছেন আচ্ছা, যে এখানে ইমপ্রিজন্ড ছিলেন, তো আমরা এখানে লিখতে পারি টু বি ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস। হ্যাঁ, তারপর লিখতে পারি টু ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রোল, হ্যাঁ, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, টু ব্রিং ডাউন অ্যাপার্থেইড, টু অ্যাভয়েড আ সিভিল ওয়ার। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, যেহেতু আমি এখানে প্যাসেজটা নেইনি, তোমরা যখন মানে এই ফ্লোচারটা করবে তখন ওই প্যাসেজটা যখন নিবে তখনই দেখবে যে খুব সহজেই তোমরা করে ফেলতে পারছো। হ্যাঁ, এবং বুঝতে সহজ হবে তোমাদের জন্য। একদম প্রথম যে প্যাসেজটা মানে প্যাসেজের প্রথম অংশটা, সেখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করে এটা করে ফেলতে পারি। হ্যাঁ, এখানে দেখো একদম খুব সহজ করে দেয়া আছে।
মানে প্রথম 5-6 লাইনের মধ্যেই তুমি এটা কমপ্লিট করে ফেলতে পারবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা এর আগেও কিন্তু একটা করেছি নেলসন ম্যান্ডেলার যে চ্যাপ্টারটা আমরা যখন পড়েছিলাম তখন সেখানেও করেছি। সো আমি আশা করি যে এখানে আমরা যেই 3টা এবং আগে 2টা করেছি 5টা, এই 5টা ফ্লোচার্ট তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, একটু পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমার মনে হয় ফ্লোচার্ট তোমাদের জন্য খুব সহজ হবে। এবং ফ্লোচার্টের সবচাইতে মজার ব্যাপার হচ্ছে দেখো অল্প একটু কাজ, কিন্তু এই অল্প একটু কাজে মার্কস অনেক বেশি। 5টা শর্ট নোটস তৈরি করতে পারলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে 10 মার্কস। ঠিক আছে? সো তোমাদের সবার জন্যই আমি আশা করছি যে সবাই খুব ভালোভাবে পারবে ফ্লোচার্টের অ্যান্সার করতে, যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। আর যেহেতু তোমাদের পরীক্ষা আহ, এই সপ্তাহের একেবারে শেষের দিকে, সো আমি নতুন করে অন্য কিছু আর পড়াচ্ছি না, এই জন্য ফ্লোচার্ট নিয়ে আলোচনা করলাম। আর তোমরা যদি চাও যে নেক্সট ক্লাসে কারো যদি কোনো প্রবলেম থাকে প্রোনাউন রেফারেন্সিং বা মডিফায়ার নিয়ে, যে এটার উপরে আরও একটা ক্লাস নিয়ে দেন বা আরও একটু এক্সারসাইজ কিছু করান, হ্যাঁ, এই ফ্লোচার্টের মতো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, মেসেজ করে আমাকে পাঠাবে। যদি প্রয়োজন হয় তাহলে নিব, আর যদি না প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু নতুন লেসনে চলে যাব। ঠিক আছে? আর এগুলো ভালো করে পড়তে থাকো, আশা করি সবাই ভালো করবে পরীক্ষাতে, সেই আশা রেখেই আমি আজকের ক্লাসটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।